স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। রমজানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজপথ, অলিগলিতে নিশ্চল যানবাহনের সারি এখন ঢাকার স্বাভাবিক চিত্র। পথবন্দী যাত্রীরা ওষ্ঠাগত প্রাণ নিয়ে পার করেন ঘন্টার পর ঘন্টা, আর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশের কাছে তো যানের জটলা সামলানোর কাজটা সরল অঙ্ক মেলানোর মতোই কঠিন। দেশের নীতি নির্ধারকরাও আজ পর্যন্ত যানজট সমস্যার জুৎসই কোনো সমাধান দিতে পারেননি। তাই রাজধানীর বিভিন্ন সমস্যার উপরের দিকেই থেকে যাচ্ছে এই যানজট। ঢাকায় নির্মাণাধীন উড়াল সেতুগুলির মাধ্যমে সমস্যার সমাধান আশা করছেন যোগাযোগ মন্ত্রী। তবে সরকারের ভেতর বাইরের অনেক পরিবহন বিশেষজ্ঞ উড়াল সেতুর ভিতরেও দেখছেন সর্ষের ভূত। এ অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা প্রয়োজনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? ঘনবসতির এই ঢাকায় সাবলীল যোগাযোগ ব্যবস্থা আদৌ কি সম্ভব? যানজটের জন্য ট্রাফিক পুলিশ কতটা দায়ী? গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন গতি পাবে কবে? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, একেবিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 10232 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbu@independent24.tv ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বুয়েটের পুর কৌশল বিভাগের অধ্যাপক ও দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর শামসুল হক, আছেন ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড ডিটিসিবি সদ্য অবসরে যাওয়া নির্বাহী পরিচালক ডক্টর এস.এম. সালাউদ্দিন আহমেদ এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আশরাফ, খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র রুমা খাতুন এবং আমাদের রাজশাহী প্রতিনিধি আহসান হাবিব অপুর সাথে। স্বাগত আপনাদেরও। আমি আসলে প্রথম প্রশ্নটি মাহবুব ভাইকে করতে চাই। এটি আসলে একটা প্রশ্ন না বলে মানে মানে আমি আজকে বা কালকে আমরা পুরো আমাদের আজকের বাংলাদেশের যে গবেষণা টিম আছেন, আজকের বাংলাদেশে যারা টিম আছেন এবং বিভিন্ন রিপোর্টারদের সাথে কথা বলে আমরা দুটি অনুসিদ্ধান্তে এসে পৌঁছেছি যে ঢাকার যানজট নিরসন হতে পারে, এক, যদি আমরা কেউ আলাউদ্দিনের চেরাগ পাই, দুই, যদি আমাদেরকে বিরোধী দল লাগাতার কোনো হরতাল দিয়ে রাখে। এছাড়া আর কোনো সমাধান কি আপনার কাছে আছে কিনা মাহবুব ভাই, যদি একটু বলতেন, বা ঢাকার যানজট বা কখনো শেষ হবে কিনা? আমি প্রথমেই বলবো যে আপনার কথাটা শুনে আমার কাছে খারাপ লাগছে যে আপনি এতই ফ্রাস্ট্রেটেড যে আপনি ভাবছেন এগুলো ছাড়া বোধহয় এই সমস্যার সমাধান করা যাবে না। আসলে কিন্তু তা না। আপনি যদি ওয়েস্টের দিকে তাকান, ওয়েস্ট কিন্তু না, ইভেন আমাদের কাছাকাছি অনেক দেশে কিন্তু দে হ্যাড দিস কাইন্ড অফ প্রবলেম অ্যান্ড দে সলভ দিস প্রবলেম ইজিলি, এবং দিস ইজ নট এ ভেরি ডিফিকাল্ট টাস্ক ইনডিড। এবং আমরা বারে বারে একটা জিনিস বলে থাকি আমরা পুলিশ থেকে যে এইসব প্রবলেম কিন্তু ইউ ডোন্ট নিড টু ইনভেন্ট এনিথিং, ইউ ক্যান ইভেন কপি, ইম্প্রোভাইজ অ্যান্ড পেস্ট। লাইক আপনি যদি আমাদের পাশের দিকে তাকান, আপনি মানুষের দিকে যদি তাকান, থাইল্যান্ডের দিকে যদি তাকান, ইভেন আমাদের পাশে যে সিটি আছে ক্যালকাটা সিটি যেটা ছিল, সেখানে দেয়ার ওয়াজ এ বিগ ম্যাস, বাট নাও দে হ্যাভ মেড লট অফ সাকসেস। তো আমাদের এখানেও প্রবলেমটা সলভ করা যায়। এই সলভ করা খুব, আমি মনে করি যে খুব ডিফিকাল্ট কিছু হবে না, কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে মাস ট্রানজিট। আপনি ধরেন এখন গণপরিবহন, অ্যাবসলিউটলি গণপরিবহন যেটা আমরা বলি, এই মাস ট্রানজিট ছাড়া কিন্তু আপনি সহজে প্রবলেমটা সলভ করতে পারবেন না। এবং আপনি জানেন এই যে ট্রাফিকিং ইজ এ হাইলি টেকনিক্যাল ম্যাটার, দিস নট এ ম্যাটার অফ কমন সেন্স। Somebody says this can be done, somebody will be saying that this can be done. Actually it is not a matter of common sense, this is are highly technical. যেমন আপনার থিওরি হচ্ছে যেই সিটিতে মোর দেন 10 লাখ পিপল লিভ, there you have to have a public transit system, mass transit system. তো আমাদের ঢাকা শহরে কেউ বলে লোক সংখ্যা 1.5 কোটি, কেউ বলে 2 কোটি, কিন্তু 1.5 কোটির নিচে কেউ কিছু বলে না। তাহলে উই ডোন্ট হ্যাভ এনি মাস ট্রানজিট সিস্টেম। এখন ধরেন এই যে রোজার মধ্যে কিন্তু আপনার ওয়ার্কিং আওয়ারটা একটু ছোট হয়ে আসে, কারণ যখন রোজা থাকে না, কেউ বাসায় ফিরে সন্ধ্যা 5টা, 6টা, 7টা, রাত্রে 8টা, 9টার সময় ফিরে। বাট নাও এভরিবডি প্রেফার্স টু গো ব্যাক টু দেয়ার হাউসেস বিফোর ইফতার টু টেক ইফতার উইথ দেয়ার ফ্যামিলি মেম্বার্স। সো অল ইন আ সাডেন ইউ হ্যাভ হিউজ নাম্বারস অফ পিপল অ্যান্ড ভেহিকল অন দ্য রোড, বাট ডু ইউ হ্যাভ এ ক্যাপাসিটি? এখন যদি ক্যাপাসিটি না থাকে তখন তো আপনাকে এই সমস্যা আপনি পড়ছেন। অন দি আদার সাইড, সন্ধ্যার পরে আমাদের ভদ্র মহিলারা যারা আছেন, দে গো টু দ্য মার্কেট টু শপ, ইন এনি কেস দে হ্যাভ টু গো। হাউ টু গো টু দ্য শপ? কারণ তারা যদি আজকে মাস ট্রানজিট থাকতো, তারা তখন ট্রেনে করে চলে যেত বা বাসে করে, সেরকম যদি স্ট্যান্ডার্ড বাস থাকতো বাসে করে। একটু জানতে চাইবো যে আমাদের এই গণপরিবহন ব্যবস্থাটা কেন উন্নত হচ্ছে না, কিন্তু আমি মাহবুব ভাই আপনার কাছে আরেকটু জানতে চাই যে আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, আমাদের রিপোর্টাররা দেখেছেন যে আমরা রাস্তায় যখন দেখি, আমরা যেখানে সেখানে এই গণপরিবহন বা পাবলিক ট্রান্সপোর্ট যেগুলি, সেগুলি বাসগুলিকে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখি। মানে
পৃথিবীর অন্য কোনো দেশ, আপনি কলকাতার কথা বললেন, বা অন্য কোনো শহরে কি রাস্তার উপরে এইভাবে বেসরকারিভাবে বাসগুলি দাঁড়িয়ে থাকার কোনো অনুমতি হয়? এবং আমরা দেখি যে ট্রাফিক পুলিশের সামনে, আইন শৃঙ্খলা রক্ষাকারীর সামনে এটি এরকম দাঁড়িয়ে থাকছে দিনের পর দিন। আপনি জানেন, আমরা ভেরি হ্যাপি টু রিসিভ দিস কোয়েশ্চেন। আনফর্চুনেটলি ধরেন আমরা যখন একটা গাড়ি যখন ভায়োলেশন করে, দু ধরনের ভায়োলেশন হতে পারে। একটা হতে পারে অপারেশনাল, একটা হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ। লাইক তার ব্লু বুক নাই, ট্যাক্স টোকেন নাই, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ। দেন আমরা হোয়াট উই ডু, প্রসিকিউট দ্য ওনার, ওনারের উপরে রেসপন্সিবিলিটি চলে আসে। কিন্তু যদি সে ইলিগাল পার্কিং করছে, যেখানে সেখানে আড়াআড়িভাবে রাখছে, লেন ভায়োলেশন করছে, তাহলে কিন্তু রেসপন্সিবিলিটি কামস অন দ্য ড্রাইভার। কিন্তু ড্রাইভারকে যে আমি প্রসিকিউট করব, আমাদের দেশে যে কমার্শিয়াল ড্রাইভারগুলো আছে তাদের বেশিরভাগই ড্রাইভিং লাইসেন্স নেই, এটা সবাই জানে। এবং এই যে সেই যে ড্রাইভিং লাইসেন্স নাই, তাকে আমি প্রসিকিউট করতে পারছি না, আইনের আওতায় আনতে পারছি না। হি ইজ লাইক এ ফ্রি ম্যান। ড্রাইভিং লাইসেন্স ছাড়া এত বেশি সংখ্যক ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সেটা আপনাদের কিছু করার নাই? অবশ্যই করার আছে, অবশ্যই করার আছে। কিন্তু আপনি জানেন যে এটা নিয়ে আমরা বিআরটির সাথে অনেকবার আমরা মিটিংয়ে বসেছি। ইভেন কিছুদিন আগে আমরা মিটিং হয়েছে, সেখানে আমি রিকোয়েস্ট করেছি, কারণ হাইকোর্টে একটা রিট হয়েছে, বিআরটিএ বলছে যে হাইকোর্টের রিটটা নিষ্পত্তি হওয়ার আগে তারা এটা সর্ট আউট করতে পারছে না। আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে দেয়ার আর মিলিয়ন্স অফ অপশনস অফ এ প্রবলেম, there are other options maybe we have. আমি তখন রিকোয়েস্ট করছি, let's form a small technical committee who will study on it and maybe come out with a solution. তো এখন যদি এগুলি সলভ না হয়, তাহলে এই ড্রাইভারটা তো ফ্রি ম্যানের মতো, সে কাউকে তোয়াক্কা করছে না, কারণ তাকে আমি কোনোভাবেই আইনের আওতায় নিয়ে আসতে পারি। আমরা আরো অনেকগুলি সমস্যা নিশ্চয়ই আইডেন্টিফাই করা যাবে। যে প্রফেসর শামসুল হক, আপনার কাছে একটু জানতে চাইবো যে উনি যেই দুটি সমস্যা আইডেন্টিফাই করলেন, যেমন একটি হচ্ছে যে ড্রাইভারদের লাইসেন্স না থাকা, এই বিষয়ে আরেকটি সমস্যার কথা উনি বলছিলেন যে ওই দুটি সমস্যা নিয়ে আপনি যদি একটু বলতেন যে আমরা এটা কি করতে পারি। ধন্যবাদ। আসলে আমাদের এখানে কিন্তু বাই ডেফিনেশন কোনো গণপরিবহনই নাই কিন্তু। অর্থাৎ বাসকে যদি আমি গণপরিবহন বলতে চাই, তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্যগুলি হলো সে একই রুটে যখন চলবে, একজনের পর একজন শৃঙ্খলিতভাবে চলবে। সে যখন থামবে, স্টেশনে থামবে, যাত্রী স্টেশন থেকে উঠানামা করবে, এবং সে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে চলবে। অর্থাৎ যখন ডিমান্ড বেশি থাকবে তখন বেশি বাস চলবে, যখন ডিমান্ড কম থাকবে তখন কম চলবে, এবং যাত্রীর সেবাটা সে নিশ্চিত করবে। তো এখানে আসলে আমাদের এই যে পুলিশ ভাইদেরকে যেই সিস্টেমটাকে ম্যানেজ করতে দেওয়া হয়েছে, আমি বলবো এটা টোটালি একটা আনম্যানেজেবল সিস্টেম। আপনি দেখবেন আমাদের ঢাকা শহরে বাস এবং মিনি বাস প্রায় 8,000, 16,000 বাস, তার মালিকের সংখ্যা হলো 1500। তো 1500 মালিকের 16,000 বাস একটা রাস্তায় যদি চলে, এবং পুলিশকে যদি বলা হয় এই বাসগুলি যেগুলি চলছে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এবং ফিয়ার্স একটা কম্পিটিশনে কে কার আগে যাবে, আমার মনে হয় না যত আইনই আপনি প্রয়োগ করেন সেটা দিয়ে শাসন করা যাবে। স্যার, আমি একটু আপনি এটা একদম ক্লিয়ারলি বলেছেন, কিন্তু আমি একটু জানতে চাই যে আমাদের এখানে যে সেই গণপরিবহন ব্যবস্থা নাই, এর জন্য দায়ী কে? দায়ী হচ্ছিল প্ল্যানিং। যেমন আপনি কিছুক্ষণ আগে বললেন, পরিকল্পনা তো একটা বিমূর্ত ব্যাপার, মানে না, প্ল্যানিংটা আমি বলি মানে কাকে দেয়? এটা হলো গিয়ে আমি বলবো এটা বিআরটি যারা এটা রুট পারমিটগুলি দেয়। আপনি যে কোনো জায়গায় গেলে বললেন উন্নত একটা পরিবেশ পান, উন্নত পরিবহন ব্যবস্থা পান, কেন পান? আপনি যে কোনো একটা দেশে নামার পরও পাবলিক ট্রান্সপোর্টের দিকে তাকিয়ে দেখেন, দেখবেন একটা কালার, আইদার লাল অথবা হলুদ, একটা কালারই কিন্তু বলে দিচ্ছে মালিক একটা। সেটার মধ্যে কিন্তু শৃঙ্খলা চলে আসে, বিশৃঙ্খলা আসবে না। তার মানে সিস্টেমের প্ল্যানটা যদি হয় শৃঙ্খলিত, তাহলে বাকি কাজটা ওনারা অ্যাডমিনিস্ট্রেটিভ এনফোর্সমেন্ট। তার মানে বাংলাদেশের সড়ক কর্তৃপক্ষ যে মানে বিআরটিএ যে এতদিন পর্যন্ত এইটা করতে পারলো না, সেই জন্যই আমরা যানজটের জন্য সবচেয়ে বেশি দায়ী। অবশ্য ফ্র্যাগমেন্টেড ওনারশিপে আপনি যদি বাস নামান, ছোট ছোট পুঁজি নিয়ে বা রাস্তায় যদি নামে, আপনাকে সেবা দিবে কিভাবে? সে এই যে একটা ড্রাইভারকে নিয়োগ করলো, তারই কিন্তু দায়িত্ব ছিল। ড্রাইভারকে সু করবেন কেন? আমার তো মনে হয় মালিককে সু করা উচিত, যে আপনি কেন যেই চালকের লাইসেন্স নাই সেটা আপনি কেন নিলেন। ডক্টর এস এম সালাউদ্দিন আহমেদ, এই পুরো ব্যর্থতা আপনার। ঢাকা শহরে যে যানজট হচ্ছে, সেই যানজটের কারণ আপনি এখন পর্যন্ত কোনো গণপরিবহন ব্যবস্থা, মানে আপনি একজন সাবেক কর্মকর্তা, তবু আপনি বিআরটিসির সাবেক পরিচালক, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের সাবেক নির্বাহী পরিচালক, সুতরাং আপনার উপর সম্পূর্ণ দায় এসে পড়ে। আপনি এটার সাথে একমত?
আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দায় আমাদের সকলেরই অ্যাকচুয়ালি। আর আমরা কার যেই কার? আপনি ছাড়া? আমরা যেই পর্যায়ে এখন আছি, আমি ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনার এই জবাবটা দিতে চাচ্ছি। 2003 সালে আমাদের এখানে ঢাকায়, যদি ঢাকায় ধরি, 2003 সালে আমাদের টোটাল গাড়ির সংখ্যা ছিল 3 লাখ প্লাস। আর আজকে সেটা অলমোস্ট 7 লাখে দাঁড়িয়েছে। এই যে আপনার 4টা বছর, না আপনার 7টা বছর গেল, এই 7 বছরে গাড়ির সংখ্যা কিন্তু আপনার ডাবল হয়ে গেছে, তার চেয়ে বেশি। স্যার আপনি অনুমতি দিলে আমি একটু বলতে চাই, এটা তো ডিম আর মুরগির মতো ব্যাপার হয়ে গেল। আপনি গণপরিবহন দিতে পারছেন না বলে আমি গাড়ি কিনতেছি। না, আমার হাতে কি অপশন? আপনি তো গণপরিবহন আমাকে দেন নাই। না, না, 40 বছর ধরে। আমি আপনাকে একটু আমি অন্যদিকে যাচ্ছি, জি, তারপর জি, আমি আপনার জি। প্রশ্নের জবাব দিচ্ছি। আপনার গাড়ির সংখ্যা বেড়ে গেছে, কিন্তু রাস্তার সংখ্যা কিন্তু একটু বাড়েনি। আপনার আদার ক্যাপাবিলিটি এই গাড়িগুলাকে ওন করার জন্য, চালানোর জন্য যা দরকার, সেইখানে কোনো কিন্তু উন্নতি হয়নি। এখন আমরা সবাই বলছি গণপরিবহনের কথা। ঠিক আছে, গণপরিবহনের প্রয়োজন আছে, কিন্তু কেন? আমার এই দেশে প্রথম সমস্যা কিন্তু, এখন সবচেয়ে বড় সমস্যা কিন্তু আপনার পপুলেশন। সেকেন্ড সমস্যা অলরেডি চলে আসছে আপনার এই যাতায়াত ব্যবস্থা, অর্থাৎ ট্রান্সপোর্টেশন। এই ট্রান্সপোর্টেশনকে আপনার এখন যদি আপনি এটাকে সমাধানে আনতে চান, আপনি দেখবেন রাস্তায় যান, দোকানে যান, যেখানে যাবেন, মানুষের কিন্তু আলাপে প্রথম আলাপটা একটু পলিটিক্যাল এসেই কিন্তু যানজটের কথাটা চলে আসে, কারণ সবাই এ দ্বারা ভুক্তভোগী। আপনি বলছেন যে এটার জন্য ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের একটা বিরাট একটা দায়িত্ব ছিল। হ্যাঁ, দায়িত্ব ছিল, এবং দায়িত্ব আমরা যে পালন করিনি তা আমি বলবো না। আমার মনে আছে যে এই দেশে কোনো ধরনের প্ল্যান ছিল না, ট্রান্সপোর্ট প্ল্যান ছিল না, কিন্তু সবাই আমরা বাড়িঘর বানিয়েছি, আমরা সবাই বাড়িঘরের সাথে আপনার গাড়ি ঘোড়া কিনেছি, কিন্তু এই বাড়িঘর গাড়ি রাখার কোনো স্থান সংকুলনের বন্দোবস্ত ছিল না। আমাদের যে গণপরিবহন ব্যবস্থা নাই, সেটার জন্য কে দায়ী? এটার জন্য দায়ী হলো টোটাল হোল, আমি বলবো যে টোটাল প্ল্যানিং এই আমাদের। প্ল্যানিংটা কে করবে? প্ল্যানিংটা করবে আপনার যারা আপনার ধরেন যোগাযোগ মন্ত্রণালয় থেকে, যানবাহনের ব্যাপারটা যোগাযোগ মন্ত্রণালয়, এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত, যেমন ধরেন ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড, বিআরটিএ, প্লাস ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশও কিন্তু এই প্ল্যানিং এর সাথে সম্পৃক্ত। আপনারা করতে পারেন এখানে এই পরিকল্পনাটা? আমরা করতে পারিনি আমি তা বলবো না, আমরা একটা প্ল্যান তৈরি করেছি অলরেডি। সেটা কোথায়? স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের নাম শুনেছেন জি আপনারা? জি জি জি। এই এসটিপিটা করতে আমাদের প্রায় 3 থেকে 3.5 বছর লেগেছে। এইটা করার পরে এটা অনুমোদন করতে লেগেছিল 2 বছর। অনুমোদন হওয়ার পরে এই বর্তমান সরকার যখন দায়িত্ব নিল 2009 সাল থেকে, কিন্তু এই স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের থেকেই কিন্তু আমরা পরিকল্পনা মোতাবেক এই যে সকল ইনফ্রাস্ট্রাকচার এখন ডেভেলপমেন্ট, এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আসলে আরো অনেক কথা আছে, যে এর ভিতরে কিন্তু এক জায়গায় এর ভিতরে কিন্তু আমরা একটা বিরতি নিচ্ছি, আছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এটি নিয়ে আরো আলোচনা করব যে এই আপনারা যে স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়েছেন, যে উড়াল সড়ক বা বাকি, তা নাকি যানজটকে আরো বাড়াবে। আমরা একটা কথা বলছি এরপরে, ফিরে এসে বিরতির পর। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে জনাব সালাউদ্দিন আহমেদ, আপনি বলছিলেন যে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের কথা। তা আমাদের মানে একটি কৌতূহলের জায়গা হচ্ছে, ডিটিসিবির অধীনে 2004 থেকে দেশি বিদেশি পরিবহন বিশ্বকেন্দ্র নিয়ে 2008 সাল পর্যন্ত গবেষণা সমীক্ষা থেকে ঢাকার জন্য 20 বছর মেয়াদী যে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের কথা আপনি বলছিলেন, সেটি করা হয়েছিল। এতে জোর দেওয়া হয়েছিল গণপরিবহনের উপর, কিন্তু আমরা দেখেছি এর বদলে একের পর এক উড়াল সেতু করা হচ্ছে। ঢাকার 3টি উড়াল সেতুতে খিলগাঁও, মহাখালী, তেজগাঁও এখন বাস চলাচল নিষিদ্ধ। এই অবস্থায় বাস, র্যাপিড ট্রানজিট, এমআরটি নিয়ে অগ্রগতি আসলে কম কেন? বা যে এমআরটি বলতে যেটা ম্যাস র্যাপিড ট্রানজিট বা মেট্রো রেল, আপনারা যেটা এসটিপিতে মানে বেশি গুরুত্ব আরোপ করেছিলেন সেটা কম, অথচ যেটা কম গুরুত্ব পেয়েছিল বা মাত্র উল্লেখিত হয়েছিল সেটাই। আমি এখানে একটু দ্বিমত পোষণ করব যে মাস ট্রানজিটের উপরে আপনার ওই আমাদের স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান থেকে মাস ট্রানজিটে 6টা আপনার পরিকল্পনা ছিল। 3টা বিআরটি বাস র্যাপিড ট্রানজিট আর 3টা হলো মেট্রো।
তো ইতিমধ্যেই আপনি জানেন যে একটা বিআরটি কিন্তু আপনার সমীক্ষা প্রায় শেষের পথে, এটা অগাস্টে এটা শেষ হয়ে যাবে। সমীক্ষাটা শেষ হলে আর ডিজাইন ড্রয়িং এর কাজ শুরু হয়ে করবে এবং আমার মনে হয় এন্ড অফ দ্য নেক্সট ইয়ার আপনার এই বিআরটি আমরা পাবো। এগুলো কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো কিন্তু সময় নেয়, এগুলা তাড়াহুড়ার ব্যাপার নয়। আরেকটু হলো মেট্রোটা কিন্তু আমাদের আপনারা সমীক্ষা শেষ হয়ে গেছে। আপনারা মনে করছেন যে আপনারা রাইট ট্র্যাকে বা রাইট জায়গায় হ্যাঁ, আছেন? আমি মনে করি যে রাইট ট্র্যাকেই চলছে। মানে একদম সময় অনুভূতি না, সময়টা বেশি লাগছে। এর কারণ হলো ঢাকা সিটির অবস্থান। অধ্যাপক শামসুল হক, আপনি কি মনে করছেন যে ওনারা ঠিক পথে ঠিক সময় বা একটু পিছিয়ে আছেন না, মাত্র? আমি বলবো ডেফিনেটলি অনেক পিছিয়ে আছেন। এসটিপির যে ফেজিং ছিল, 72টা প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনের যে ফেজিংটা ছিল, সেটার প্রথম ধাপে 2009-এর মধ্যে 36 কিলোমিটার বিআরটি কিন্তু এখন ফিল্ডে থাকার কথা ছিল। তো প্রথম ধাক্কাটা খায়, এটা র্যাটিফাই করতে আমাদের অনেক সময় লেগে যায়। বলা হচ্ছে 20 বছর মেয়াদি, 2004 থেকে 2024 এই ছিল তার হরাইজনটা, কিন্তু আমরা এটাকে 2008 পর্যন্ত ওয়েট করতে হলো এটাকে র্যাটিফাই করার জন্য, যেই কারণে দেখা যায় এখানেই 4 বছরের একটা সেটব্যাক হয়ে গেল। পাশাপাশি এটা আপনি ঠিক বলেছেন যে আসলে আমাদের নজরটা পাবলিক ট্রান্সপোর্টে খুব বেশি ছিল না, যেটা ওই যে খাম্বা বেস ডেভেলপমেন্ট যেটাকে বলে আর কি, সবাই যেটা লাইক করে, সেটা হচ্ছে হলো গিয়ে হ্যাঁ উড়াল সেতু, ডেফিনেটলি এটা দরকার এবং সেটার প্রতি একটু নজরটা ছিল। তো এখন এই স্টাডিগুলি এসটিপিতে কিন্তু বলা ছিল বিআরটি প্রজেক্ট, এমআরটি প্রজেক্টের স্টাডিগুলি খুব দ্রুত করে ফেলা, এবং বাই দিস টাইম যখন বিআরটি আসবে তার আগে বাস কনসলিডেশন, অর্থাৎ এত গণমালিক নির্ভর গণপরিবহন থাকলে পরে কখনো গণপরিবহনের ফ্লেভার থাকবে না। সুতরাং প্রথম ধাপে এটাকে করতে হবে যে বাস কনসলিডেশন, কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে একটা কোম্পানির মাধ্যমে চালানো যায় কিনা। তো ওনারা একটা স্টাডি একটা করছিলেন, এটা করছে সূচনা, কিন্তু সূচনা প্রথম সূচনাতে এটা আমরা ফেল করছি। মাহবুব, আপনি বলবেন যেটা বলার। আমরা আরেকটু জানতে চাইবো যে আপনি কি মনে করেন কিনা যে এই উড়াল সেতু হলে ঢাকার যানজটটি সহনীয় পর্যায়ে আসবে? আমি এটা বলার আগে একটু বলে দিতে চাই, ডক্টর সালাউদ্দিন সাহেবরা যে কাজটা করেছে, দিস ইজ সর্ট অফ ফাউন্ডেশন, ফাউন্ডেশন, ওয়েল সামবডি ওয়ার্কস উইথ দ্য ফাউন্ডেশন ইউ ক্যান সি ইট বাট ইউ উইল সি দ্য রেজাল্ট আফটারওয়ার্ড। তো ওনারা যেটা করেছে একটা কিন্তু বেসিক কিছু কাজ করেছে, আই সার্টেনলি অ্যাপ্রিশিয়েট। এবং এটাও সত্য প্রফেসর শামসুল সাহেব যেটা বলছেন যে দেরি হচ্ছে, আসলে আমাদের এখানে অনেক লিমিটেশনের মধ্যে কাজ করতে হয়, বাট দে হ্যাভ ডান এ ভেরি গুড জব যেটা স্টাডিটা করেছে। এবং আপনি জানেন এমআরটি এবং বিআরটি, তুমি যেটা বলছিলেন 3টা এমআরটি হবে যেটা রেল, আর 3টা বিআরটি হবে, মোট 6টা হবে। তো এগুলো আবার খুব এক্সপেন্সিভ। এগুলো করতে যে ওনারা চেষ্টা করছে, আপনি জানেন বিভিন্ন নেগোসিয়েশন চলছে, ফান্ডিংয়ের চেষ্টা করছে, বাট মিন হোয়াইল আপনার বিভিন্ন জাংশন ম্যানেজমেন্টের জন্য কিছু কিছু আপনার ওভারপাস করছে। মানে ইউ কান্ট ডিফার ওয়ান ফর অ্যানাদার। আমি মনে করি যে এমআরটি বিআরটির ফান্ড আপনি ম্যানেজ করতে পারছেন না, এই জন্য আপনি না বসে থেকে ইফ ইউ ট্রাই টু মেক সাম ওভারপাসেস অফ ফ্লাইওভার্স, দ্যাট ইজ অলসো নট ব্যাড ইন এ সেন্স। সো ওনারা কিন্তু কিছু কমেন্ডেবল কাজ করেছে। আর আপনি যেটা বলছিলেন যে এটাতে সমস্যার সমাধান হবে কিনা, ইনডিড প্রথমে আমি যে কথাটা বলছিলাম, দ্যাট শুড বি মাস র্যাপিড ট্রানজিট, নো অল্টারনেটিভ টু ইট। কিন্তু এইটার পাশাপাশি আপনাকে আবার অন গ্রাউন্ডে, আপনাকে ওভারগ্রাউন্ডে একটা তো আপনাকে ট্রান্সপোর্ট সিস্টেম রাখতে হবে, থাকবে সেটা। তো সেইটার জন্য আপনি এমন, যেহেতু এমআরটি বা বিআরটি এখনই করতে পারছেন না, ইউ হ্যাভ ইয়োর স্টাডিজ, ইউ হ্যাভ ইয়োর প্ল্যান, বাট ইউ ডোন্ট হ্যাভ বাজেট। তো এটার জন্য কিন্তু আমি মনে করি যে ওভারপাস এখন যেটা করছে, ফ্লাইওভার যেগুলো করছে, এটা কিন্তু আমরা বারে বারে বলার চেষ্টা করছি যে কারণ আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে এক ধরনের এক্সপেকটেশন সৃষ্টি হয়েছে যে এটা হয়ে গেলেই বোধহয় সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা বারে বারে বোঝাবার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি দিস থিংস ওন সলভ ইউর হোল প্রবলেম। আপনার যদি একটা হোল প্রবলেমটা সলভ করতে হয়, ইউ হ্যাভ টু হ্যাভ এ হলিস্টিক অ্যাপ্রোচ, দ্যাট ইজ। আপনি কিন্তু অনেক সরাসরি বলেছেন যে যখন 1 জুন সড়ক ভবনে ঢাকার যানজট নিরসন সংক্রান্ত যে বৈঠক হয়েছে, সেটাতে আপনি পত্রপত্রিকার কথা যদি সত্যি হয়, তো আপনি কিন্তু সেখানে বলেছেন উড়াল সড়ক ঢাকার যানজট আরো বাড়াবে। উড়াল সড়কের কারণে যানজট বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে সেগুলি ভেঙে ফেলা হয়েছে। পরে আপনি পত্রিকাটিতে আরো বলেছেন উড়াল সড়কে গণপরিবহনে কোনো উন্নতি হবে না, এগুলি ঢাকায় যানবাহন বৃদ্ধিতে সহায়তা করবে এবং যানজট ডেকে আনবে। আমরা এটা অ্যাকচুয়ালি
there was certainly some twist in it. আমরা যেটা বোঝাবার চেষ্টা করেছি সেখানে we had a big presentation, আমরা ডিসকাশন করেছি with different experts, different stakeholders. কারণ আপনি জানেন ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে কিন্তু অনেক stakeholders are involved. তো আমরা সবাইকে নিয়ে বসে সর্ট অফ আমরা একটা ওয়ার্কশপের মতো করেছি, ডিসকাশনের মতো আমরা করেছি। সেই ডিসকাশনে আমরা বোঝাবার চেষ্টা করেছি যে ফর এক্সাম্পল আপনি কিছু ফ্লাইওভার করছেন বিভিন্ন জায়গায় জায়গায়, কিছু ওভারপাস করছেন, তো এটাতে কি হবে, যেমন ধরেন এয়ারপোর্ট আপনি কুড়িল বিশ্ব রোডে সেখানে যখন ফ্লাইওভারটা হয়ে যাবে, বনানী ফ্লাইওভারটা যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনি ওখান থেকে এক টানে পার হয়ে এসে কিন্তু কাকলিতে এসে কিন্তু আটকায় যাবেন আপনি, মানে শহরের মাঝখানে এসে রাইট, কাকলিতে এসে আটকায় যাবেন। জি, সেই তাহলে কথাগুলো আপনি- কাকলিতে আপনাকে সলভ করতে হবে, যদি সলভ না করেন তাহলে বাকিগুলোর যে বেনিফিটটা সেই বেনিফিট আপনি পাবেন। সেটা benefit আরেকটা বোঝাবার আমরা চেষ্টা করি, আমরা একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসি। আমরা আসলে ঢাকা, শুধু ঢাকার কথা বলছি, ঢাকার বাইরের যে আমাদের প্রধান 3টি নগরী আছে, যে চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী, তার অবস্থা শুনবো। চট্টগ্রাম থেকে প্রকৌশলী আলী আশরাফের সঙ্গে কথা বলছি। জনাব আলী আশরাফ, আমরা ঢাকা বলতেই এখন যানজট, বা যানজট বলতেই এখন ঢাকা নগরীর কথা বুঝি। চট্টগ্রামের কিরকম কি অবস্থা, জনাব আলী আশরাফ? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের অবস্থা যে খুব ভালো তা না, আমরাও বোধহয় খুব দ্রুত ঢাকা হতে চেষ্টা করতেছি, যে ঢাকার যে অবস্থা আমরা দেখি আর বেশি দিন বোধহয় লাগবে না, চট্টগ্রামের অবস্থাটাও অনেকটা সেরকম হয়ে যাবে। তবে এই আলোচনার মধ্যে এতক্ষণ ওনারা যে কথাগুলি বললেন যে চট্টগ্রামের বেলায় আসলে সেই একই কথা প্রযোজ্য। আমাদের এখানে বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম যদি আমরা চালু করতে পারি, আমাদের সেটা বড় কাজ দেবে। আরেকটা প্রশ্ন এখানে আসবে, কথা আমাদের বলতে হয়, সেটা হচ্ছে বিহেভিয়ারাল প্রবলেম, যে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট একদম বাজে। আমাদের যারা গাড়ি চালায় তাদের যে বিহেভিয়ার, সেখানেও আমাদের ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে, ওটা করলেও কিছু ইমপ্রুভ হতে পারে। আরেকটা জিনিস, এখন যে কথাটা আপনারা বলতেছেন উড়াল সেতু, আমার কাছে মনে হয় চট্টগ্রামের মতো জায়গায় উড়াল সেতুটা আমাদের জন্য ইকোনমিক্যাল না। ওটা যেই খরচে এই উড়াল সেতু আমরা করব, একই খরচে অন্তত আরও 2টা রাস্তা আমরা করে ফেলতে পারি। ধরুন চট্টগ্রাম শহরে একটি রাস্তা আছে প্রধান উত্তর দক্ষিণ, সেটাকে সিডি এভিনিউ বলেন বা শেখ মুজিব রোড বলেন, সেই রাস্তাটার থেকে পশ্চিম দিকে যদি আমরা 2 কিলোমিটার সরে গিয়ে আরেকটা উত্তর দক্ষিণ রাস্তা করি, তাহলে আমরা বেসিক্যালি 2টি রাস্তা পাচ্ছি। এখন একই রাস্তায় যদি আমরা ফ্লাইওভার বা উড়াল সেতু ওভারব্রিজ করি, তাহলে কি হচ্ছে, যদি কোথাও কোনো জায়গায় যদি আমাদের সেই ইপিজেডের ওখানে গোলমাল হয়, তাহলে এই 2 তালা করি আর 4 তালা করি এই রাস্তাটা পুরাটাই ব্লক হয়ে যাবে, আমাদের সমস্যার কিন্তু সমাধান হবে না। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম, যেখানে ডেডিকেটেড বাসের জন্য ডেডিকেটেড লেন লাগবে। এবং সেটা চট্টগ্রামে আমরা কিছুদিন আগে একটা স্টাডি করে দেখেছি, যে বেশ কিছু ইঞ্জিনিয়াররা মিলে চট্টগ্রামে একটা ফোরাম ফর প্ল্যান চিটাগাং বলে একটা সংগঠন আছে, ওরা সবাই মিলে চিন্তা করে দেখেছে যে চট্টগ্রামের এক্সিস্টিং যে রাস্তাটা সিডি এভিনিউ আছে, সেটাতে আমরা বিএটি সিস্টেম চালু করতে পারি। এবং কিছুদিন আগে একটা প্রেজেন্টেশনে সিটি কর্পোরেশন ওখানে আমরা বলেছিলাম যে এটা এখনোই সিটি কর্পোরেশন যদি চায় তারা ইমপ্লিমেন্ট করতে পারে, এবং কেমনি পারে সেটাও আমরা দেখিয়েছিলাম। সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মঞ্জুরুল আলম মঞ্জু, উনি এগ্রিও করেছিলেন যে উনি সেটা করবেন। আমরা এখনো আশাবাদী উনি যে কোনো সময় সেটা চালু করবেন। জনাব আলী আশরাফ, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা খুলনার অবস্থা শুনবো সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্যানেল মেয়র রুমা খাতুনের কাছে। রুমা খাতুন, খুলনার কি অবস্থা যানজটের ক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ। খুলনাতে 45 বর্গ মাইল এলাকায় আমাদের এখানে 356 কিলোমিটার রাস্তা আছে। তো আমাদের এখানে রাস্তাগুলো মোটামুটি প্রশস্ত বলা যায়। আমাদের এখানে 2000 বৈধ রিক্সা আছে, যেটা লাইসেন্স প্রাপ্ত রিক্সা 17,000, 2000 আছে এজি বাইক। তো মূলত প্রশস্ত রাস্তার কারণে আমাদের এখানে ট্রাফিক জ্যাম খুব একটা হয় না। আমাদের অটো ট্রাফিক সিগন্যাল যেটা, ওটা আছে 16টি স্থানে আছে। মূলত এই জ্যামটি বিশেষ করে 2টা ঈদের সময়, বিশেষ কিছু পার্বণের সময় হয়, আর অন্য সময়টাতে বেশ স্বাভাবিক অবস্থায় থাকে। রুমা খাতুন, আপনাকে ধন্যবাদ। আহসান হাবিব অপুর কাছে জানতে চাইবো, আমাদের রাজশাহী প্রতিনিধি। অপুর, রাজশাহী শহরের কি অবস্থা? হ্যাঁ, রাজশাহী শহরে আসলে যানজটের পরিস্থিতি ঢাকার সাথে তুলনা করতে গেলে খুবই কম। তবে সাম্প্রতিক সময়ে গত কয়েক বছর ধরে এখানকার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে, যেটা নিয়ন্ত্রিত করার যদি উদ্যোগ না নেওয়া হয় তাহলে আগামী দিনে এটা আরও জটিল পরিস্থিতি হবে। কারণ রাজশাহী শহরে এই গত কয়েক বছরে 2-3 বছরে রাজশাহীতে প্রায় 10,000-এর বেশি অটোরিকশা এসেছে। এছাড়া আরেকটা জিনিস, রাজশাহীর যেসব মার্কেটগুলো আছে সেগুলোর কোনোটিতেই যানবাহন রাখার বা প্রাইভেট কার রাখার কোনো জায়গা নেই। এইসব কারণে, তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে রাজশাহী শহরে রাস্তাঘাট অনেক রাস্তায় আছে চিকন সরু রাস্তা, এসব কারণে মূলত যানজট প্রকট হচ্ছে দিন দিন। বিশেষ করে সামনে যে ঈদ আসতেছে,
এই ঈদে কিন্তু প্রকট হবে এবং এটা নিয়ে দুর্ভোগের কথা এখানকার মানুষ এখন থেকেই ভাবছে। খালিদ। অপু, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আবার সালাউদ্দিন আহমেদ আপনার কাছে ফিরে আসবো, যে আপনি বলছিলেন যে দেরিতে হলেও প্রক্রিয়াটা একটু দেরি হলেও প্রক্রিয়াটি শুরু হয়েছে, যে আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে কবে নাগাদ আমরা এই যানজট অবস্থার কিছুটা সহনীয় অবস্থা দেখতে পাবো। আর দুই হচ্ছে, আপনি নগরীর মানুষের ব্যাপারে বলছিলেন যে অনেক বেশি জনগণ, সেটাও একটা আনম্যানেজেবল ব্যাপার হয়ে গেছে। এই দুটি ব্যাপারে আপনার কাছে শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরে আসি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সালাউদ্দিন, আপনার কাছে জানতে চাইছিলাম যে কবে নাগাদ আমরা একটু স্বস্তিদায়ক, যেভাবে এখন কাজ চলছে, আশা করি আপনার আগামী 5 থেকে 6 বছরের ভিতরে আমরা মেট্রোর পুরো আমরা একটা ফল পেতে পারবো, এটা আশা করি। আর বিআরটিটা, এটা হয়তো এই বর্তমান সরকারের শেষের দিকে আমরা বিআরটির অ্যাটলিস্ট আমরা বেশ বড় একটা অংশ আমরা সম্পন্ন করতে পারবো, কিন্তু চালু করতে হয়তো আরো 2 বছর সময় লাগবে। এইটি হলো এই দুইটা প্রজেক্টের। মানে বাস কিন্তু rapid টোটাল transport-এর রেজাল্ট বাস- যদি আপনি পেতে চান, জি। আপনাকে আদার্স সাইডগুলোতে কিন্তু আপনাকে থামিয়ে দিতে হবে। সেটা হলো, দেখেন আপনি 3টা সিটির ইন্টারভিউ নিলেন, সিটি লোকদের। রাজশাহী, 2টা সিটি যেখানে আপনার সমস্ত কাজ কারবার সেন্টার, সেই 2টা সিটিতে কিন্তু প্রবলেম। অর্থাৎ আপনার অল অ্যাক্টিভিটিস যদি নিয়ে আসেন সিটির ভিতরে, ঢাকা সিটি এবং চিটাগাঙে নিয়ে আসছেন, আজকে সেখানে কিন্তু যানজট। রাজশাহী তো নাই, খুলনাতেও নাই। এখন ঢাকাকে আপনার কন্ট্রোলে আনতে হবে। ঢাকাতে আর আপনার কোনো ধরনের নতুন কোনো ইন্ডাস্ট্রি, নতুন কোনো স্কুল কলেজ, আমি বলবো ইভেন নতুন কোনো হসপিটালও ঢাকা শহরের ভিতরে আর করা যাবে না। গার্মেন্টস তো নাই। আপনি ওইটাকে বন্ধ রাখতে হবে, আপনি এটা তাড়াতাড়ি চলে আসবে। আর আপনি যদি দুইটা শুধু আপনি চেষ্টা করবেন যে মাস ট্রানজিট করার জন্য, বাট ইফ ইউ ডোন্ট স্টপ অল দ্যাট, মানে মাইগ্রেশন যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, আপনার এর কোনো শেষ হবে না, আপনি এটা কোনো শেষ করতে পারবেন না। আমরা আশা করি ইনশাল্লাহ আগামী আমাদের 20 ইয়ার্সের প্ল্যান হলো স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান। এই 20 ইয়ার্সের গণনা শুরু হয়েছে 2009 থেকে। 2009 থেকে 20 ইয়ার্স সময় ধরে, এই সময়ের ভিতরে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের সমস্ত কাজগুলো যদি আমরা সম্পন্ন করতে পারি, আই এম শিওর এটা যে কোনো আপনার ডেভেলপ সিটির মতো সিটি হবে। প্রফেসর শামসুল হক, আপনার কাছে জানতে চাইবো যে উনি বলছিলেন যে ঢাকাকে, মানে ঢাকাতে নতুন কোনো স্থাপনা বন্ধ করে দিয়ে এটা আসলে ইয়ে করতে লাগবে। তাই এটা ঠিক। আপনি দেখছেন যে বিদ্যুতের ক্ষেত্রে যা জেনারেট করতে পারে তার থেকে চাহিদা বেশি ছিল, যেই কারণে গত 2 বছর কিন্তু কানেকশন দেওয়া বন্ধ ছিল। এটা যত আনপপুলার ডিসিশনই হোক না কেন, কিন্তু এটাই হলো একটা বৈজ্ঞানিক সিদ্ধান্ত। কিন্তু আপনি দেখেন ঢাকা শহরে রাস্তায় চলাচলের জন্য কোনো ধারণ ক্ষমতা নাই, কিন্তু গাড়ি রেজিস্ট্রেশন আমরা দিয়ে যাচ্ছি। রাস্তায় ধারণ ক্ষমতা নাই, আমরা ফ্ল্যাট ডেভেলপমেন্ট অর্থাৎ ল্যান্ড ইউজের ডেন্সিফিকেশন অ্যালাউ করে যাচ্ছি। তাহলে এই যে সংস্থা দুইটা আছে, যেমন রাজুক এবং বিআরটি, যারা রাস্তার মধ্যে নতুন নতুন গাড়ি নামানোর অনুমতি দিচ্ছে অথবা ইনডিউস করছে, তারা কিন্তু এই বৈজ্ঞানিক সিদ্ধান্ত নিচ্ছে না, তারা খালি দিয়েই যাচ্ছে। তো এখন তাদের কিন্তু নৈতিক একটা দায়িত্ব আছে, রেজিস্ট্রেশন দেওয়ার আগে ক্ষমতা যদি, ধারণ ক্ষমতা যদি না থাকে, সে কিন্তু দেওয়ার কথা না, দিতে পারে না, কিন্তু সে সেই ইকুয়েশনটা এখনো করছে না। একইভাবে রাজুক, এই যে দেখেন পূর্বাচল করলো, রাজুক পূর্বাচল করলো, সে কিন্তু রেগুলেটর, কিন্তু সে ডেভেলপার হয়ে গেছে। ডেভেলপ করে 10 লক্ষ লোকের একটা আবাসন ব্যবস্থা তৈরি করলো, করে কানেকশনটা কিন্তু এয়ারপোর্ট রাস্তার সাথে দিয়ে দিছে। যে এয়ারপোর্ট রাস্তা এখনই সে ভার বহন করতে পারছে না। তো 10 লক্ষ লোকের চাহিদা যখন বাড়বে, তখন এই রাস্তাটা কিভাবে ধারণ ক্ষমতা নেবে? পাশাপাশি উত্তরা 3rd ফেজ, তার কানেকশনও কিন্তু এয়ারপোর্ট রাস্তার সাথে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে যারা অভিভাবক ছিল ঢাকা শহরকে দেখভাল করার জন্য, পরিকল্পনা করার জন্য, তারাই কিন্তু প্রবলেম তৈরি করছে। আর আমরা উইশ করতেছি পুলিশ ভাইরা সব যেন সলভ করে দিবে। তো আমার কথা হলো গিয়ে, যাদেরকে পরিকল্পনা মাফিক এই ঢাকা শহরের সমস্যার সমাধান করার কথা ছিল, তারা অবৈজ্ঞানিক পন্থায় অথবা তারা চোখ কান বন্ধ রেখে শুধু প্রবলেম তৈরি করে যাচ্ছে। আমি আরেকটা উদাহরণ দেই, বাংলা মোটরের 4টা কোণায় যে 4টা কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে,
তাদের কিন্তু এন্ট্রি রাস্তা থেকেই হবে, রাস্তা বলবো না, জাংশন থেকেই হবে। জাংশন এমন একটা এলিমেন্ট, পুরো রাস্তার কিন্তু ক্যাপাসিটি সেই কিন্তু ডিকটেট করে। রাস্তা আপনার 10 লেন বা 20 লেন ডাজন্ট ম্যাটার, জাংশন কতটুকু গাড়ি ছাড়ছে। সেই জাংশন থেকে যদি 4টা বিল্ডিং এর এন্ট্রি হয়, পৃথিবীর কোথাও এই ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নাই। জি তো পরে পুলিশ কিভাবে ম্যানেজ করে? ঢাকা মেট্রোপলিটন পুলিশ যখন এই বিল্ডিংগুলি হচ্ছে তখন ওদের কোনো সে থাকে না? আমাদের কাছে আসে আপনার ট্রাফিক হ্যাঁ, ব্যাপারে আমাদের ইয়ের জন্য আসে, যদি 10 তলার বেশি হয় তখন আমাদের কাছে আসে একটা মতামতের জন্য। এবং ইন্টারেস্টিং, আপনি জানেন এটা মানে এগুলো তো সত্যি কথা, মানে ওপেন সিক্রেটের মতো। those who go for this kind of constructions, they have 2 sets of plans. They submit one to have it approved, and while they go for construction they follow another set of plan. এটা তো মানে ইটস ওপেন সিক্রেট। এবং আপনি খুব আপনি যদি ওপেন সিক্রেট বলেন তাহলে আমরা কার কাছে যাব? না, মানে এখন আপনি এখন বলেন এটা দেখার দায়িত্ব কার? না, আসলে কার? আমার খুব জানতে ইচ্ছা আমি করে মনে যে করি, মানে আপনি কোনটা কথা ভালো কার কথা দায়িত্ব? বলেছেন। আমি মনে করি যে we have to call a spade, when they take permission from us. It's our bit. হ্যাঁ। আমরা দেখব পেপারস গুলো, আমরা চেক করে দেখব whether it will cause any traffic hazard or not. কিন্তু যখন যে কাজ করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে সম্পূর্ণ প্ল্যানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। I don't have any access or I don't have any permission to stop that work. আমি মনে করি এই অংশটুকু এটা কিরকম? রাজুককে ইন্টারভিন করতে হবে, কারণ যেটা অ্যাপ্রুভ করে নিচ্ছে সেই প্ল্যানের মোতাবেকই যেন কাজ করে। রাজুক ইজ দ্য কম্পিটেন্ট অথরিটি, সো রাজুক হ্যাজ টু ইন্টারভিন। আমাদের হয়তো আমাদের অনেক লিমিটেশনস আছে, থাকবে অনেক লিমিটেশনস। যেমন যে কথাগুলো বলছিল, জানেন আমার একটা সবসময় একটা জিনিস কাজ করে যে যেমন ফ্রাইডেতে numbers of people on road or numbers of vehicle on road is manageable, কিন্তু on Sunday we can't manage. তার মানে এই শহরে numbers of people and numbers of car on Friday is manageable, এবং এইটা বোধহয় এই শহরের জন্য উপযোগী। বাট সানডেতে যেগুলো আছে ইটস টু মাচ ফর আস। এখন কথা হচ্ছে যে আমরা কি সব অ্যাক্টিভিটিস বন্ধ করে দেবো? ঢাকা ইজ দ্য হাব অফ অল অ্যাক্টিভিটিস। It's a hub of politics, hub of start education, medical services, whatever you say, everything is, Dhaka is the hub of that. এখন আপনার ওয়েস্টে যখন মানুষ তো এভাবে সিটির উপর ডিপেন্ডেন্ট হয় না, কারণ দে হ্যাভ আদার ফ্যাসিলিটিস ইন দেয়ার আদার ডিফারেন্ট স্টেটস অর সিটিজ। কিন্তু আমাদের এখানে বাস্তবতা হচ্ছে সেটা নাই। যেমন রাতের বেলা যে ভদ্রমহিলারা যাচ্ছে শপিং করার জন্য মার্কেটের সামনে গাড়ি রাখা ইজ এ বিগ হ্যাসেল, স্টিল দে হ্যাভ টু টেক দ্য কার বিকজ দে ডোন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ। তো আমি মনে করি যে গাড়ি বন্ধ করে দেওয়া, আপনি সারপ্রাইজড হয়ে যাবেন যে আমাদের শহরে যে নাম্বারস অফ কার এবং রাস্তা হচ্ছে আমাদের 7%, টোকিওতে 8% রাস্তাতে গাড়ি চলে অ্যাপ্রক্সিমেটলি 38 লাখ। হাউ দে ম্যানেজ ইট? আমাদের বেশিরভাগ আবার সমস্যা হয়েছে কি জানেন, আমাদের এখানে যে জাংশনগুলো তৈরি করা হয়েছে ইটস ইঞ্জিনিয়ারিং না, ফল্ট। উনি যেটা বললেন বা আপনিও যেটা বললেন তো ভয়াবহ। আমি একটু যেন সালাউদ্দিনের কাছে এই বিষয়ে জানতে চাইবো যে জাংশনে বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংগুলি অবশ্যই ট্রাফিক জ্যামে বিরাট অবদান রাখবে। উনি বলছেন যে উনার কাছে যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী কাজটা হচ্ছে না, 2 সেট প্ল্যান থাকতেছে। আমরা তাহলে কার কাছে যাব যে কে এটা দেখবে? আমি অবশ্য এই ব্যাপারটা আমার জানা নেই যে 2 সেট প্ল্যান থাকে। একটা হয়তো এটা হয়তো মাহবুব সাহেব অবশ্যই ওনার কাছে তথ্য আছেন, উনি বলছেন। আমাদের কাছেও আসে আপনার মাল্টি স্ট্রিট বিল্ডিং এর তৈরির সময় আপনার এর পার্কিং ফ্যাসিলিটিস তৈরি করা এবং ট্রাফিক সার্কুলেশনটাকে নিশ্চিত করার বিষয়টা আমাদের কাছেও আসে। আমরা কিন্তু ডিটিসিবি থেকে এই জাংশনের কথা যেটা বললেন, আমরা কিন্তু এই 2টা বিল্ডিংকে কিন্তু আমরা আপনার বন্ধ করে রেখেছিলাম যে এই 2টা বিল্ডিং আর করা যাবে না, ব্যাপারটা বুঝতে পারছেন তো। তারপরে এটা চালু হলো কিভাবে? এটা তারপরে একটা বিল্ডিং আপনার তারা তাদের ওই পার্কিং ফ্যাসিলিটিস এগুলো তৈরি করছে, আন্ডারগ্রাউন্ডে চলে গেছে ডান দিকের বিল্ডিংটা। জি। যদি আমরা ইফ ইউ গো টুয়ার্ডস প্রাইম মিনিস্টার্স অফিস, ডান দিকে এটা। কিন্তু এই কর্নারের বিল্ডিংটা ওরা ওই শুধু লেফট টার্নের জন্য একটু জায়গা ছেড়েছে, কিন্তু বিল্ডিং তারপর কিন্তু হয়ে গেছে। এটার জন্য এটা কিরকম অবশ্যই জাদু এটা? মানে এটা অবশ্যই আপনার আমার মনে হয় মানে রেসপেক্টিভ অথরিটিকে এটা অবশ্যই দেখার এই প্রয়োজন ক্ষেত্রে আছে। রেসপেক্টিভ অথরিটি কি রাজুক, এটা রাজুক সিটি কর্পোরেশন? রাজুক, সিটি কর্পোরেশন, এবং আমি মেট্রোপলিটন মনে পুলিশ? করি যে এখানে ডিটিসিবিও আছে। হ্যাঁ,
না, এখানে একটা জিনিস আমি বলি, আমরা এই যে পার্কিং বেস থিঙ্কিংটা করি, এটা কিন্তু ওয়েস্টার্ন কালচারের থিঙ্কিং। একটা বিল্ডিং সাফিসিয়েন্ট পার্কিং দিলে পরে আমি অ্যালাউ করে ফেলবো, এটা ঠিক না। আমাদের 60 to 70% পিপুল আসে প্যারাট্রানজিটে, রিক্সায় আসে, সিএনজিতে আসে, তারা কিন্তু পার্কিং লটে যায় না। তাহলে একটা এস্টাবলিশমেন্টের সামনে ফ্রন্টাল লোডিং আনলোডিং পয়েন্ট যদি না থাকে, সেটা তো আমরা দেখছি যে ইস্টার্ন প্লাজাতে যখন করা হলো, এরপর সেই রাস্তাটাকে ওয়ান ওয়ে করতে আমরা বাধ্য হলাম, কারণ সবাই ওই রাস্তার মধ্যে যখন উঠানামা করে পুরো রাস্তাটা ব্লক হয়ে যায়। তাদেরও কিন্তু পার্কিং ছিল। সো এই পার্কিং সিস্টেম থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কার ওনারশিপ এখানে অনেক কম, সুতরাং লোডিং আনলোডিং এর ফ্রন্টাল এরিয়া যেটা বসুন্ধরা সিটিতে আছে, নিজের প্রেমিসেসের মধ্যেই সে উঠানামা করবে, পাবলিক রোডে কিন্তু এইটাই প্ল্যানিং এর সময় কিন্তু আমাদের দেখা উচিত। এবং কমপ্লিশন সার্টিফিকেট এট দ্য এন্ড অফ দ্য ডে যেটা বললো, এটা আমার একটা ইরানি স্টুডেন্ট আছে আমার আন্ডারে মাস্টার্স করলো, সে বললো যে দেখো আমাদের এখানে একটা সিম্পল একটা রুল আছে যে তুমি আমার কাছে পারমিশন নিয়ে যা ইচ্ছা বানাও, কমপ্লিশন সার্টিফিকেটটা কিন্তু আমার কাছ থেকে নিতে হবে। কমপ্লিশন সার্টিফিকেট, যে এইটা একটা নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের এখানে অনেক দর্শক, বিশেষ করে তরুণরা জানতে চেয়েছেন আপনাদের তিনজনের কাছেই যে ওদের কিছু করার আছে কিনা, ওরা ছাত্র হিসাবে এই যানজট নিরসনের ক্ষেত্রে মানে তরুণদের কোনো ভূমিকা আছে কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে সেটা আপনাদের কাছে শুনুন। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে যে আমাদের তরুণরা জানতে চেয়েছিলেন যে তারা যানজট নিরসনে কোনো ভূমিকা রাখতে চান কিনা। আমি একটু জনাব ব্যারিস্টার মাহবুবুর রহমানের কাছে জানতে চাই যে ফুটপাত, আমরা অনেকে এই কথাও বলেছেন যে আমরা হাঁটতে চাই, হাঁটার জন্য আমাদের ফুটপাতটা দিয়ে দেন, আমাদের রাস্তাঘাট কিছু লাগবে না, কিন্তু ফুটপাতটা অনেকটাই দখলে, হাইকোর্টের নির্দেশের পরেও সেটা দখলমুক্ত করা যাচ্ছে না। আমাদের ডিএমপি কমিশনার জনাব বেনজির আহমেদ কয়েকদিন আগে বলেছেন যে আমরা চাইলে অল্প সময়ের মধ্যে নগরীর ফুটপাত দখলমুক্ত করতে পারি, রাজনৈতিক বিভিন্ন বাধার কারণে এগুলি সম্ভব হয় না। আসলে এইটাও একটা মানে আপনি এটা সম্পর্কে কি বলবেন? আমি প্রথমত বলবো যে ফুটপাত যদি আমরা যদি খালি করতে পারি, বিলিভ মি অর উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন অন দিস আর্থ, কারণ আমাদের জন্য ট্রাফিক অনেক ইজি হয়ে যাবে। আপনি এই শহরে ভেহিকুলার ট্রাফিকের চেয়ে হিউম্যান ট্রাফিক ইজ নাও মোর প্রবলেম ইনডিড। তাহলে ফুটপাত যদি আমরা ক্লিয়ার করতে পারি, এই সমস্যার সমাধান অনেকটা হয়ে যাবে। এবং হাইকোর্ট থেকে কিন্তু কিছুদিন আগে যখন নির্দেশ দিয়েছিল যে জায়গাটা খালি করার জন্য, ইনডিড আমরা ওইটা শুধু খালি করি নাই, আমরা আশেপাশে আরও কিছু জায়গা খালি করেছি। তো এইভাবে আমরা যদি আমরা রেডি আছি, আমরা চাচ্ছি, নিজেরাও চাচ্ছি এই জায়গাগুলো ক্লিয়ার করতে। তবে এটার জন্য তো আমরা একটু ডাইরেকশন চাই, কারণ এখানে যারা থাকে অনেকভাবে কথা আসে যে এই লোকগুলো কোথায় যাবে। অনেক অনেক সংগঠন আছে, তারা বলে তাদেরকে তো তাদের ইকোনমির উপরে একটা চাপ পড়বে, ফ্যামিলিগুলো সাফার করবে, যার ফলে আমরা যেটা চাই যে একটা পলিটিক্যাল ডিসিশন, যে ইফ দ্যাট টেল আস টু রিমুভ দেম, আমরা অফকোর্স আমরা এটাকে করব। আর এটা করা গেলে, এবং আমি মনে করি যে এটা খুবই জরুরি, এটা করা প্রয়োজন। এবং অনেকে আবার মনে করে যে এই লোকগুলো যাবে কোথায়। আমি খুব পোলাইটলি আর বিলাইনলি আই ওয়ান্ট টু সে ওয়ান থিং, আপনি কিন্তু আজকাল গ্রামে কোনো ইভেন খেতে খামারে কাজ করার লোক পাওয়া যাবে না। কারণ যদি ঢাকা শহরে যদি এরকম সুন্দর রাস্তার মধ্যে যদি রিক্সা চালায়, ইফ ইউ ক্যান আর্ন $1,000, ওয়াই ডু গো অ্যান্ড ওয়ার্ক ইন গ্রাউন্ড ফিল্ড, এই রোদ বৃষ্টিতে কাজ করবে। কিন্তু ওই লোকটা যদি খেতে খামারে কাজ না করে, তাহলে আমাদের এই 16 কোটি লোকের কিন্তু অন্যের সংস্থান করা উইল বি ভেরি ডিফিকাল্ট। সো উই হ্যাভ টু হ্যাভ সামবডি who will be working on ground. সবাইকে যদি রিক্সা চালাতে দেই, সবাইকে যদি ফুটপাতে বসাতে দেই, তাহলে কি হু ইজ গোইং টু প্রডিউস ফুড ফর আস? সো আমি মনে করি এই লোকগুলোকে আমাদেরকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে। সবাইকে সব কাজ করলে হবে না, যার যার অংশটুকু তাকে সেই কাজ করতে হবে। আর ইয়াংদের বেলায় আমি বলবো যে ইয়াংদেরকে আমরা অনেকভাবে কাজে লাগাতে পারি। দে আর আওয়ার ফিউচার। Today I'm here, they're on the other side. Tomorrow they'll be in my chair, I'll be on the other side. They are our future leaders. এবং আপনি জানেন আইনটা এমন একটা জিনিস, আইনের কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে যে আইনটা কিন্তু enacted more to be obeyed than to be enforced. So we prefer people should avoid by law. আমাদের এখানে each and everybody একটা টেন্ডেন্সি থাকে to just avoid police or to avoid law, and we have to enforce. আমি রিকোয়েস্ট করব each and everybody should try to obey law.
তাহলে কিন্তু আমাদের পক্ষে সহজ হবে একটা side। এটা একটা আপনাকে আমরা বাকিটা এর কাছে আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে হবে, যেখানে সেখানে বাস যে দাঁড়ায় সেটা বন্ধ করার জন্য ট্রাফিক পুলিশ কোনো কঠোর ভূমিকা নিবে কিনা? আমি এটা বলার আগে ইয়াংদের জন্য আরেকটা কথা বলে আমি শেষ করে দিই। রিসেন্টলি আমি দেখেছি যে আমাদের ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, আপনি জানেন ট্রাফিকের সাথে অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা রিসেন্টলি ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি এবং ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা সেখানে পার্টিসিপেট করেছে, অ্যান্ড দে ডিড এ ভেরি কমেন্ডেবল জব। এইসব সময় আমাদের প্রায় ভলেন্টিয়ার্স দরকার হয়। আমি দেখেছি যে আমার কাছে যে 8 ফাউন্ডেশন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম ছেলেদের কাজ করছে, এভাবে স্টুডেন্টরা আমাদের বিভিন্ন রকম ভলেন্টিয়ার্স হিসেবে কাজ করতে পারে। আরেকটা জিনিস যে আপনি যে কথাটা বললেন, যেখানে সেখানে বাস থামানো, আমি আসলে আগে যখন ডক্টর সালদিন সাহেব এবং ডক্টর শামসুল হক সাহেব যখন বলছিলেন, আমি আর ইন্টারভেন করতে চাই নাই, কিন্তু জানেন আপনি ইফ ইউ ওয়ান্ট টু সলভ দ্য প্রবলেম ইউ হ্যাভ টু হিট এট দ্য কজ। if you don't hit at the cause you can't solve the problem। এই যে বাস যেখানে সেখানে দাঁড়ায় আড়াআড়ি করে রাখে, কেন রাখে? আপনি ওয়ার্ল্ডের কোথাও এরকম মানে ব্যবসায়িকভাবে এইসব চলে না। এটা হয়তো স্টেট রান করে, কারণ এটা সার্ভিস। বাংলাদেশে স্টেট রান করে না। আমরা ট্রাফিক পুলিশকে দেখব কিনা যে এইটি মানে সেটা সেই পয়েন্টে আমি আসছিলাম। জি, যদি স্টেট যদি রানও না করে, যদি বড় কোম্পানি আকারে যদি হতো, তাহলে বলা থাকতো যে ডক্টর শামসুল হক সাহেব বলছিলেন, ওনারা বক্তব্য বলছিলেন, তাহলে কিন্তু তখন তার কিন্তু আর্নিং এটা থাকবে না, তার একটা টাস্কিং করা থাকবে, সেই ক্ষেত্রে চলবে। আপনি ঢাকা শহরে আপনি জানেন আমরা পার ডে উই প্রসিকিউট অ্যাপ্রক্সিমেটলি 3000 পিপল এবং অ্যানাদার 3000 উই গিভ ওয়ার্নিং, 6000 এর মতো। লন্ডন মেট্রোপলিটন পুলিশ পুরা মাসেও 3000 মামলা করে। এক্স্যাক্টলি। তো আপনাকে ধন্যবাদ, আপনি এটা ইয়ের মতো বলেছেন। ডক্টর সালাউদ্দিন, আপনি কি মনে করেন যে আমরা আসলে কিভাবে এর থেকে একটু স্বস্তিকর অবস্থা পেতে পারি? আপনি একটা বলেছেন যে 20 বছর পরিকল্পনা। আমি খুব একটা ফ্রাস্ট্রেটেড না, যেই আপনার যেভাবে আপনার এগুচ্ছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য, এই প্রবলেম সলভ করতে যেয়ে কিন্তু আজকে আমরা আরো যানজটের সম্মুখীন হচ্ছি। আপনারা দেখবেন যে এখন বেশি যানজট হচ্ছে, কারণ অনেকগুলো রাস্তার উপরে কাজ হচ্ছে। এই জন্য আমি খুব আশাবাদী যে আমাদের নেক্সট জেনারেশন, যাদের কথা আপনি বললেন, যারা আসছেন, তারা যদি বর্তমান কাজগুলোকে যদি তারা আপনার মানে সমর্থন দিয়ে তারা যদি সমর্থন দেয় কাজগুলো করা, কিভাবে দিবে? খুব ছোট্ট জিনিস, শুনতে খারাপ শোনা যাবে কিন্তু বাস্তবতার কিন্তু তাই। সেটা হলো যে ইয়াং জেনারেশন মোটরসাইকেল চালায়, যেহেতু আমরা যানজটের কথা বলবো, আমি তাদেরকে বলবো, রিকোয়েস্ট করব যে আইন কানুন মেনে মোটরসাইকেল চালাবেন, ফুটপাতের উপর দিয়ে যায়েন না, এইটুকু সহযোগিতাই তারা করুক। দ্বিতীয়ত হলো যে আপনার তারা অবশ্যই যাতে করে ট্রাফিক রুলস রেগুলেশনস এগুলো যাতে তারা আপনার পড়াশোনা করে, এবং আমি মনে করি যে তাদের ভবিষ্যৎ লেখাপড়াগুলোর যাতে করে আপনার ট্রান্সপোর্ট সেক্টরের দিকে যায়, তারা সেই আশা আমি করবো। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের একজন দর্শক বিপ্লব, উনি বলেছেন যে নেক্সট জেনারেশনটা হয়তো বা ট্রাফিক জ্যামে পড়বে না, কারণ 20 বছর পরে বা 50 বছর পরে দেশে ট্রাফিক জ্যাম থাকছে না। তো অধ্যাপক শামসুল হক, আপনি আমাদেরকে আজকের আলোচনার যদি একটু উপসংহার টেনে দেন। আমি যেটা এভাবে দেখি, যানজট মানে যানজটের একটা হিসাবে বলতে পারি, এটা খুব চাপ, রাস্তার উপরে গাড়ির চাপ বেশি, আমাকে চাপ কমাতে হবে। চাপ কমানোর জন্য আমি বলবো এরশাদের পর আর কোনো প্রাইমারি রোড কেউ কিন্তু তৈরি করেনি। হ্যাঁ, যেমন ধরেন প্রগতি সরণি, রোকেয়া সরণি, মুক্তি সরণি এবং বেরিবাদ, এই যে রাস্তাগুলি করা হয়েছিল, এরপর এই ধরনের প্রধান সড়ক কিন্তু আর তৈরি হয় নাই। তো আমি যদি আমাদের কোর এরিয়াতে মানুষ যে চাপটা তৈরি করে রাখছে, ভেহিকুলার চাপ, এটাকে যদি কমাতে চায়, তাহলে রাজুকের যেই স্ট্রাকচারাল প্ল্যান আছে, এসটিপিতে যে রোড নেটওয়ার্ক প্ল্যান আছে, এবং রিসেন্টলি জাইকা যে স্টাডিটা করলো, তারা দেখালো ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ফ্রিঞ্জে এগ্রেসিভলি আমাদের ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি চলছে। এখন সেই জায়গায় যে রোড নেটওয়ার্কটা দেখানো আছে, আমরা যদি এখনই সেই রাইট অফ ওয়েটা প্রোটেক্ট না করি, ভবিষ্যতে ডেভেলপমেন্ট হয়ে গেলে এই নেটওয়ার্কটা কিন্তু তৈরি করতে পারবো না। যদি নেটওয়ার্কটা এখন তৈরি করে ফেলতে পারি, তাহলে এখানের চাপ ডেফিনেটলি কিছু রিলিজ করে পেরিফেরিতে চলে যাবে। যারা সেন্টার এরিয়াতে রয়ে যাবে, আমরা জানি সেন্টার এরিয়ার রাস্তাকে আর চওড়া করতে পারবো না, তার মানে ফিজিক্যাল ক্যাপাসিটি বাড়াতে পারবো না,
কিন্তু অপারেশনাল ক্যাপাসিটি বাড়াতে পারবো আমরা যদি ছোট ছোট গাড়িকে রিপ্লেস করি বড় গাড়ি দিয়ে, তাহলে ওখানে আরো কিছুটা চাপ কমবে। সুতরাং এই কাজগুলি আমাদেরকে দীর্ঘমেয়াদী যারা দায়িত্বপ্রাপ্ত, আমি বলবো রাজুক, সিটি কর্পোরেশন, যাদেরকে অনেক ট্রাস্ট দিয়ে বানানো হয়েছে, তারা যেন ডেভেলপমেন্টের ভূমিকায় না গিয়ে সেবাধর্মী প্রতিষ্ঠান হিসাবে তারা চিন্তা করে জনগণের জন্য, তাহলেই কিন্তু আমরা আমার মনে হয় মানে আপনাদের এই অংশগ্রহণে অধ্যাপক শামসুল হক, জনাব সালেউদ্দিন এবং জনাব মাহবুবুর রহমান, আপনাদের এই অংশগ্রহণে নিশ্চয়ই দর্শকরাও আশা করবেন আমরা খুব দ্রুত একটি যানজটবিহীন একটি শহর বা দেশ পাচ্ছি। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।